হ্যালো অল অফ মাই ডিয়ার মাধ্যমিক স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরু অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি আশা করব তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের এই যে আসন্ন যে পরীক্ষাটা রয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তো আমরা ফিজিক্যাল সায়েন্সের অনেকগুলো পেজই করেছি এবিটিএ টেস্ট পেপারের। আমি আশা করব তোমরা সেই টেস্ট পেপারগুলোর যে পেজগুলো আমাদের করা হয়েছে ডিটেল সলিউশন, এমসিকিউ আর এসএকিউ, সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করছো যাতে তোমাদের এমসিকিউ এসএকিউ এ ফিজিক্যাল সায়েন্সে কোনো সমস্যা না থাকে। তার জন্য আমরা আরও যে পেজগুলো রয়েছে সেগুলো আমরা আনতেই থাকবো। আজকে আমরা যে পেজটা করব সেটা হচ্ছে এবিটিএ পেজ 407 নম্বর পেজে যে সেটটা দেওয়া আছে আমরা সে সেটটা আজকে স্টার্ট করছি। প্রথম যে প্রশ্নটা আছে বিভাগ ক অর্থাৎ এমসিকিউ এর, সেটা আমরা স্টার্ট করছি। দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলকে উষ্ণ করার ক্ষমতা কোন গ্যাসের সর্বাধিক? বায়ুমণ্ডলকে অনেক গ্যাসই কিন্তু উষ্ণ করতে পারে, কিন্তু কার ক্ষমতা সব থেকে বেশি? এখানে অপশন দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেন আর মিথেন। তাহলে নাইট্রোজেন তো হবে না প্রথমত, ঠিক আছে। মিথেন করে, ক্লোরোফ্লুরোকার্বন করে, কার্বন ডাইঅক্সাইডও করে। আমরা জানি মূল গ্রিনহাউস গ্যাস হিসাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ধরা হয়। তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি, সেই কারণে সিএফসির পরিমাণটা কম। কিন্তু একটা জিনিস আমরা এখানে মনে রাখবো, ক্ষমতা বলেছে, পরিমাণের কথা বলেনি। বায়ুমণ্ডলে উষ্ণ করার ক্ষমতা কার সব থেকে বেশি? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে থাকে বলে সিএফসির থেকে, তার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে মূল গ্রিনহাউস গ্যাস বলা হয়। কিন্তু ক্ষমতা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকে অনেক বেশি ক্লোরোফ্লুরোকার্বনের বায়ুমণ্ডলকে উষ্ণ করার, ঠিক আছে। তাই কার্বন ডাইঅক্সাইডের তুলনায় ক্লোরোফ্লুরোকার্বনের কিন্তু ক্ষমতা অনেক বেশি। এবার সে পরিমাণে কম থাকে বলে সেটা মূল গ্রিনহাউস গ্যাস হিসেবে গণ্য করা হয় না, কার্বন ডাইঅক্সাইডকে করা হয়। কিন্তু ক্ষমতার দিকে যদি বলা হয় তখন কিন্তু ক্লোরোফ্লুরোকার্বনটাই অ্যান্সার হবে। সব থেকে বেশি ক্ষমতা হচ্ছে বায়ুমণ্ডলকে উষ্ণ করার, সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বনের। আশা করছি বোঝা গেল। এর পরের প্রশ্ন, প্রদত্ত কোনটিতে চার্লসের সূত্র ভিআরটি লেখচিত্র? আমরা জানি চার্লসের সূত্রের ভিআরটি লেখচিত্রটা আমরা জানি যে মূল বিন্দুগামী হয়, তাই তো। ভিটি লেখচিত্র কি হয় না, তো মূল বিন্দুগামী হয়। তো মূল বিন্দুগামী এখানে কোথায় আছে? এটা তো হচ্ছে না, এগুলো কোনোটাই মূল বিন্দুগামী না, একটাই আছে অপশন এ, তার মানে হচ্ছে রাইট অ্যান্সার। আমরা চার্লসের সূত্রের যে এই ভিটি লেখচিত্র, এটা অনেকবার কিন্তু টেস্ট পেপারে পেয়েছি আমরা। এরপরে 3 নাম্বার, কার্বনযুক্ত কোন গ্যাসীয় কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব যদি কত হয় 13 বা 13 হয়, ঠিক আছে, তাহলে তার আণবিক সংকেত কত হবে? এখানে বলে দিয়েছে কার্বনযুক্ত কোনো একটা গ্যাসীয় পদার্থ, কোন গ্যাসীয় পদার্থ সেটা আমরা জানি না, কিন্তু তার আমাকে বলে দিয়েছে 13 বলে দিয়েছে। আমরা জানি এম সমান হচ্ছে 2D, এখানে ডিটা বলে দিয়েছে কত 13, তাহলে এম কত হবে 2 × 13, তাহলে 13 দুগুণে 26 হবে। তার মানে এখানে যে মৌলটার কথা, মানে যে পদার্থটার কথা বলা হয়েছে তার আণবিক ভর হচ্ছে 26, ঠিক আছে। এবার আমাকে বলেছে যে তার আণবিক সংকেত, মানে এখানে কার আণবিক সংকেত 26? CO2-র কথা আমি যদি ভাবি, CO2 কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের 16 দুগুণে 32, তাহলে মোট হয় 44। তাহলে CO2 44, 26 তো হচ্ছে না, তাহলে ভুল। C2H4 C2H4 এর কার্বন হচ্ছে 12 দুগুণে 24 প্লাস হাইড্রোজেনের 4, 28, 26 তো মিলল না, তাই না। আরেকবার দেখি, 24 25 26, হাইড্রোজেন আছে 4টে, 12 দুগুণে 4, 28 হচ্ছে, ঠিক আছে। তারপর একটা দেখি C2H6 যদি, তাহলে মানে এটা হচ্ছে না। C2H6 এর কথাই আমি দেখি, C2H6, C2 মানে হচ্ছে সেই একই, C2H6 এর ক্ষেত্রে C2H6, তাহলে C2H6 এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে C2 মানে আমি এর আগে পেলাম 24 আর 6 মানে হচ্ছে 6, তার মানে 24 আর 6 হচ্ছে 30, তার মানে এটাও হচ্ছে না। C2H2 দেখি, C2H2 কার্বন হচ্ছে 12 দুগুণে 24 প্লাস হাইড্রোজেন হচ্ছে 2, তার মানে হচ্ছে 24 আর 2 26, তাহলে 26 আর 26 মিলে গেল। তাহলে এখানে অপশান ডি হচ্ছে তোমার কি রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে যে কিভাবে অপশান ডিটা রাইট অ্যান্সার হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে নেক্সট কোশ্চেনটা আছে সেখানে আমরা আসবো। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কি? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত এর আগে
একাধিকবার আমরা কিন্তু টেস্ট পেপারে যখন আমরা সলভ করেছি তখন আমরা পেয়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে আমরা দেখতে পাবো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেত আমি এর আগেও কিন্তু বের করে দেখিয়েছি, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা সংকেতের জন্য প্রথমত আমাকে তাপ পরিবাহিতার যে ফর্মুলা সেই ফর্মুলাটা জানা দরকার। তাপ পরিবাহিতার ফর্মুলা হচ্ছে কিউ সমান কে এ, এই যে কে এটা একটা ধ্রুবক, এটাকে তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়, ঠিক আছে। θ2 মাইনাস θ1, ঠিক আছে, কে এ θ2 θ1 বাই ডি, আর এটা হচ্ছে টি। এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক যেটা রয়েছে সেই তাপ পরিবাহিতাঙ্কের ফর্মুলা। এবার তুমি আমাকে বলো এখান থেকে আমি যদি কে এর মানটা বের করি তাহলে কে সমান কি হচ্ছে? কে সমান হচ্ছে কিউ ডি, কে কে তো হবে না, আর হয়ে গেল, তার মানে এ θ2 মাইনাস θ1 টি। এবার এদের মান বসাবো। এই কিউ মানে হচ্ছে মূলত তাপকে বোঝানো হয়, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাই এখানে শক্তির মানটা আমি বসাবো। তার মানে শক্তির যে মাত্রা সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু ডি মানে হচ্ছে এখানে বেদের কথা বলা হয়েছে, দৈর্ঘ্যকে বলা হয়, তার মানে এটা হচ্ছে এল হলো। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, মানে হচ্ছে এল স্কোয়ার ইন্টু θ2 মাইনাস θ1, মানে এটা হচ্ছে তোমার উষ্ণতার যে পরিবর্তন সেটার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে উষ্ণতার পরিবর্তনের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে এটা কিন্তু থিটায় বসে অ্যাকচুয়ালি, ইন্টু এখানে টি, টি মানে সময়, সময়ের জন্য বসে টি। এবার দেখো এখানে এল আর এল কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, শুধু এল পড়ে থাকলো, এই এল এর সঙ্গে এই এলটাও কেটে গেল, টি এখানে 1/t আছে, তার মানে এই টিটা যদি এর সাথে, এটা তো 1/t স্কোয়ার, টি টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/t স্কোয়ার, তার সাথে 1/t, তার মানে 1/t কিউব, যেটাকে আমি টি টু দি পাওয়ার -3 লিখতে পারি। তাহলে আমার যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এম, এল একটা পড়ে থাকলো এল, টি টু দি পাওয়ার -3, আর এটা হচ্ছে থিটা ইনভার্স। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমি দেখবো এটা কোথায় আছে। এম এল টি টু দি পাওয়ার -3 থিটা ইনভার্স, এখানে থিটাটা এখানে এইচ দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে, ব্যাপার সে একই, এখানে থিটাটা এখানে এইচ বোঝানো হয়েছে, তাহলে এখানে এইচ ইনভার্স h-2 এম এল টি টু দি পাওয়ার -3, প্রথমত হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3, অপশন এ রাইট অ্যান্সার হবে। দেখো এম এল স্কোয়ার এটা হবে না, এম এল টি স্কোয়ার হবে না, এম এল স্কোয়ার টি স্কোয়ার এইচ ইনভার্স না, এটাও হবে না, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে রাইট অ্যান্সার হলো। এরপর 1.5 এরটা দেখো, কোনো মাধ্যমে আলোর বেগ বলেছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওর প্রতিসরাঙ্ক কত? আমরা প্রতিসরাঙ্কের যে ফর্মুলা জানি সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু c/v। সি এর মান আমরা জানি 3 × 10⁸, আর এখানে ওই মাধ্যমটা বলে দিয়েছে কত, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸, কেটে গেল 3/2, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। প্রতিসরাঙ্ক পেয়ে গেলাম। প্রিজমের মধ্যে থেকে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি সেটা হলো লাল, হলুদ, বেগুনি, সবুজ। আমরা জানি যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো যায় তখন একদম উপরে যেটা সেটা থাকে লাল, আর একদম নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেগুনি, তাহলে সব থেকে বেশি বিচ্যুতি কিন্তু বেগুনির ঘটে। আর প্রতিসরণ কোন সব থেকে কম, তাহলে এখানে বিচ্যুতির কথা বলেছে সব থেকে বেশি, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, বেগুনি, ঠিক আছে। বার্লো চক্রে ব্যবহৃত তরল কি? গ্লিসারিন, পারদ, তারপিন্তেল, কেরোসিন। পারদ। তারপরে আচ্ছা নেক্সট 1-8 বলেছে 3 ওহম ও 6 ওহম দুটি রোধকে আমরা জানি 1/r, মানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/r সমান 1/r1 প্লাস 1/r2, তাহলে এখানে 1/3 হবে প্লাস 1/6 হবে, এটা অ্যান্সার করলে কত হয়? 2 ওহম হয়, তাহলে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার হলো। এরপরে দেখো বলেছে 1-9টা দেখো, আলফা কণায় উপস্থিত আলফা যেটা বলেছে অপশান এ 2টি প্রোটন 2টি নিউট্রন থাকে,
না একটা প্রোটন একটা নিউট্রন থাকে, না একটা প্রোটন তিনটে নিউট্রন থাকে, না একটা নিউট্রন তিনটে প্রোটন থাকে। আমরা মনে রাখবো যে একটা আলফা কণা মানে হচ্ছে দুটো প্রোটন আর দুটো নিউট্রন, এটা হচ্ছে একটা আলফা কণা। তাহলে দুটো প্রোটন দুটো নিউট্রন কোথায় আছে? দুটি প্রোটন, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন উভয় বর্তমান এমন একটি যৌগ কি? ক্যালসিয়াম অক্সাইড হবে না, NH4Cl হবে, বাকি এগুলো কিন্তু হবে না। কেন NH4Cl হবে তার কারণটা আমি বলছি, দেখো NH4Cl এখানে NH4Clটার ভিতরে NH4 প্লাস আর Cl মাইনাস, এরা পরস্পরের সাথে আয়নীয় বন্ধনে যুক্ত। আবার এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা কিন্তু পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত, সমযোজী। তাহলে এটা এমন একটা যৌগ যেখানে সমযোজী আর আয়নীয় দুটো বন্ধনই দেখতে পাওয়া যায়। তাহলে অ্যান্সার হচ্ছে NH4Cl। এরপর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটা কি? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, ZnO থেকে Zn মুক্ত করা হয় কোন পদ্ধতিতে? কার্বন বিজারণ পদ্ধতিতে, থার্মিক পদ্ধতিতে, শত বিজারণ পদ্ধতিতে, না তড়িৎ বিজারণ পদ্ধতিতে? এটা হচ্ছে অপশন এ, কার্বন বিজারণ পদ্ধতিতে তড়িৎ পরিবহন করা হয়, মানে Zn মুক্ত করা হয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের একদম বইয়ের প্রশ্ন এটা। এই যে কার্বন বিজারণ পদ্ধতিতে Zn নিষ্কাশন, এই যে এটা তো তোমরা পড়েছো অলরেডি আশা করছি। তো এখানে লাস্টে দেখবে লেখা আছে, সেটা হচ্ছে এই যে এখানে প্রশ্নটাতে বলেছে যে ZnO থেকে Zn মুক্ত করা হয় কোন পদ্ধতিতে? ZnO থেকে Zn মুক্ত করা হয় কোন পদ্ধতিতে? এই যে ZnO এখান থেকে Zn মুক্ত করা হচ্ছে, কি পদ্ধতি? তাহলে এটা কার্বন বিজারণ পদ্ধতি হলো। নেক্সট, এরপরে দেখো চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় নিম্নোক্ত কোন যৌগটা? চোখের যে কর্নিয়া, সেই কর্নিয়াটাকে সংরক্ষণ করে রাখা হয় যাতে সেটা পরবর্তী সময়ে ব্যবহার করা যায়। তো সেটার জন্য কোন জিনিসটা এখানে ব্যবহৃত হয়? মনে রাখবে অপশন সি, নাইট্রোজেন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নাইট্রোজেন হবে। এই যে এটা মনে রাখবে, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় নাইট্রোজেন। ব্যাখ্যাটা দেখে নাও একটু, ক্রায়ো প্রিজার্ভেশন, অর্থাৎ এই ধরনের যে চোখের কর্নিয়া বা এই ধরনের জিনিসটা যখন কোনো কিছুকে যখন প্রিজার্ভ করে রাখা হয় তখন সেটাকে ক্রায়ো প্রিজার্ভেশন বলা হয়। ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতিতে জীবন্ত কোষ বা কলা সংরক্ষণে কি করা হয়? অত্যন্ত নিম্ন তাপমাত্রার প্রয়োজন হয়, যা তরল নাইট্রোজেন থেকে সৃষ্টি করা হয়। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এরপরে বলেছে যে উল্লিখিত কোন মৌলটি ইলেকট্রন আসক্তি শূন্য? ইলেকট্রন আসক্তি শূন্য মানে যে ইলেকট্রনের প্রতি যার কোনো চাহিদা নেই। আমরা জানি নোবেল গ্যাস যারা হয় বা নিষ্ক্রিয় মৌল যারা হয় তাদের সব থেকে বাইরের কক্ষপথটা কিন্তু পরিপূর্ণ থাকে 8টা ইলেকট্রন দ্বারা, তাই তারা কিন্তু না ইলেকট্রন দিতে রাজি না ইলেকট্রন নিতে রাজি। এই কারণে তাদের কিন্তু ইলেকট্রনের প্রতি কোনো চাহিদা নেই বা কোনো আসক্তি নেই। তাহলে এখানে অপশন হবে যেটা নিষ্ক্রিয় গ্যাস, সেটা অক্সিজেন হবে না, ফ্লোরিন হবে না, নাইট্রোজেন হবে না, নিয়ন হবে। ঠিক আছে, কার্যকরী গ্রুপ কিটনের সংকেত, এখানে দেখো এটা হাইড্রক্সিল গ্রুপ, এটা কার্বক্সিল গ্রুপ, ওইক অ্যাসিড, এটা হচ্ছে ইথানল মিথানল যে কারণে হয়, আর এটা হচ্ছে CH অ্যালডিহাইড গ্রুপ, তাহলে এখানে এইটা হবে অন কিটোন। ঠিক আছে, নেক্সট বিভাগ খ, আমরা এবার স্টার্ট করছি বিভাগ খ, যেখানে SAQ যেটাকে বলা হয় সেটা আমরা শুরু করছি। দেখো ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা কি, মিথেন হাইড্রেটে কি পরিমাণ মিথেন থাকে? মিথেন হাইড্রেট এটা একটা যৌগ, যে যৌগটাতে কি পরিমাণ মিথেন থাকে? মিথেন হাইড্রেটে মনে রাখবে 13.4% কিন্তু মিথেন থাকে। মিথেন হাইড্রেটটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেটের সংকেতটা মনে রাখবে প্রথম কথা। আর মিথেন হাইড্রেট কি এটাও পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, আর এই যে 13.4% মিথেন হাইড্রেটে কি থাকে? মিথেন থাকে। আর একটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, আগুন বরফ বা ফায়ার আইস বলতে কাকে বোঝানো হয়? মিথেন হাইড্রেটকে বোঝানো হয়। এটা সম্পূর্ণ আমাদের যে আমি এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আমার করানো আছে, এই চ্যানেলেই করানো আছে, চাইলে তোমরা সেটা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে মিথেন হাইড্রেট কত থাকে? 13.4% হচ্ছে মিথেন থাকে। নেক্সট, সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানির নাম হচ্ছে কি? তরল হাইড্রোজেন।
তরল হাইড্রোজেন হচ্ছে সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি। ঠিক আছে, তারপরে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? সেটা কত? 8.314। ঠিক আছে, জুল পার কে ইনভার্স মোল ইনভার্স। 8.314 জুল কে ইনভার্স মানে হচ্ছে কেলভিন ইনভার্স, আর হচ্ছে মোল ইনভার্স। এই জিনিসটা হচ্ছে আমাদের কি আর এর ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। আমি তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমাদের মনে থাকতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়। এই যে এসআই পদ্ধতিতে আর এর মান কত বেরিয়েছে। অনেক সময় আর এর মান নির্ণয় করতেও বলে, তাই এই জিনিসটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এই যে 8.3 জুল মোল ইনভার্স কে ইনভার্স। ঠিক আছে, নেক্সট পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের একটা উদাহরণ দাও। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের যদি আমরা উদাহরণের কথা বলি তাহলে একটা উদাহরণ হতে পারে যে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক। ঠিক আছে, আদর্শ গ্যাসের অণুর মধ্যেকার যে সংঘর্ষ সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। আরেকটা ক্ষেত্রে অনেক সময় বলা হয় সেটা হচ্ছে প্রোটন আর যে ইলেকট্রন তার ভিতরের সংঘর্ষ, কিন্তু সেক্ষেত্রে সবসময় কিন্তু সেটা পূর্ণ স্থিতিস্থাপক নাও হতে পারে। কিন্তু এটা বেশিরভাগ এটা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে যে সংঘর্ষ সেটা পূর্ণ স্থিতিস্থাপকই ধরা হয়। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। এরপর আদর্শ অপরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? আদর্শ অপরিবাহীর তাপ পরিবাহিতার মান, আদর্শ অপরিবাহী বলে তার তাপ পরিবাহিতার মান এই প্রশ্নটা কেমন না, আদর্শ অপরিবাহী, এটা আমি পরে দেখছি। এরপরেরটা দেখো, তরলের দুই প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তরলের দুই প্রকার গুণাঙ্ক আমরা যেটা জানি যে তরলের ক্ষেত্রে কি কি গুণাঙ্ক রয়েছে। তরলের ক্ষেত্রে তোমার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর কথা এখানে বলেনি, এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো আদর্শ আচ্ছা এটা তরলের দুই প্রকার গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটা আমি বলে দিই, সেটা লিখে নাও। তরলের দুই প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। দুই প্রকার গুণাঙ্ক বলতে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, আর হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। তার মানে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ প্লাস তরলের উপাদানের গুণাঙ্ক গামা জি। এইটা হচ্ছে তরলের দুই প্রকার যে গুণাঙ্ক রয়েছে, সেই দুই প্রকার যে গুণাঙ্ক তার মধ্যেকার সম্পর্ক। তো এই জিনিসটা একটু মনে রাখবে, এটুকু লিখলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আচ্ছা এটা হয়ে গেল। বলেছে উত্তল দর্পণ বস্তুর কোন অবস্থানে সর্বদাই বস্তু অপেক্ষা ক্ষুদ্র এবং সমশীর্ষ। ক্ষুদ্র মানে হচ্ছে কি সাইজে ছোট, আর মানে না ক্ষুদ্র মানে হচ্ছে ছোট, আর সমশীর্ষ মানে হচ্ছে অবশীর্ষ না সমশীর্ষ মানে হচ্ছে সোজা।
বলছে বস্তু দর্পণ মানে উত্তল লেন্স বলেনি, উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর কোন অবস্থানে সবসময় বস্তু অপেক্ষা মানে বস্তুর চেয়ে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা ক্ষুদ্র হবে, সমশীর্ষ এবং অসৎবিম্ব হবে। কোন অবস্থানে যদি আমি রাখি সেটাকে, সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। সাধারণত এটা আমি বলতে পারি যে দর্পণের সামনে রাখতে হবে, দর্পণের সামনে যে কোনো অবস্থানে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অসীমে বাদে, অসীম বাদে। দর্পণের সামনের অবস্থানে রাখতে হবে যে কোনো অবস্থানে, কিন্তু অসীমে না, ঠিক আছে? যদি সেটা রাখি তাহলে কি হবে, ক্ষুদ্র সমশীর্ষ অসৎবিম্ব গঠিত হবে, ঠিক আছে? এরপরে 2-7টা কি বলেছে দেখো, প্রতিসরণের ক্ষেত্রে মানে প্রতিসরণের কোন ক্ষেত্রে, প্রতিসরণের কোন ক্ষেত্রে প্রতিসরণ কোণ আপাত কোণের চেয়ে বড় হয়। আমরা জানি যে প্রতিসরণের ক্ষেত্রে বলেছে একটা কোণ ধরো এরভাবে পড়ছে, আপতিত হচ্ছে, তার চলে যাওয়ার কথা এই দিক দিয়ে, এটা ধরো লঘু মাধ্যম আর এটা ধরো ঘন মাধ্যম। তাহলে যখন লঘু থেকে ঘনতে আসে তখন সে কিন্তু অভিলম্বের দিকে সরে আসে, তাহলে আর উল্টোটা হলে তার উল্টো ঘটনাটা ঘটবে। এখানে বলেছে প্রতিসরণের ক্ষেত্রে কোন ক্ষেত্রে, প্রতিসরণ কোণ আপাতন কোণের চেয়ে বড় হয়, মানে প্রতিসরণ কোণটা বড় হবে, তার মানে ওপরে ঘন মাধ্যম যখন থাকবে আর নিচে যখন লঘু মাধ্যম থাকবে, তখন উপরে ঘন মাধ্যম অর্থাৎ যখন আপতিত আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে তখন এই ঘটনাটা ঘটবে। হলো? আচ্ছা, এরপরের প্রশ্ন, কি ব্যাপার এখানে প্রশ্নটা আসছে না? সমস্যা? কোনো কারণে এটা আসছে না, তোমাদের কাছে টেস্ট পেপার আশা করছি আছে, আমি সেখান থেকে বলছি। যেমন বলেছে প্রতিসরণের ক্ষেত্রে কোন, এটা তো হয়ে গেল। রৈখিক বিবর্ধন একটি এককবিহীন রাশি, এখানে আমাকে বলেছে সত্য মিথ্যা যে রৈখিক বিবর্ধন একটি, কি বলেছে, রৈখিক বিবর্ধন একটি একক বিহীন রাশি, এটা সত্য না মিথ্যা, এটা আমাকে বলেছে। রৈখিক বিবর্ধনের কিন্তু একক থাকে না, তার মানে এটা কিন্তু সত্য। কেন আমি তোমাদেরকে বলে দিই, রৈখিক বিবর্ধনের যে সূত্র রয়েছে, এই দেখো রৈখিক বিবর্ধনের সূত্রটা দেখো, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য, ওপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, দুজনের কিন্তু এককটা একই, আর একই একক যদি থাকে, এই যে একই একক, তো যখনই আমি এর এককটা বসাবো তখন এরা দুজন কিন্তু কেটে যাবে, তাই এর এককটা কিন্তু পড়ে থাকবে না, তাই এর কোনো কি নেই, একক নেই, ঠিক আছে? এর কোনো একক নেই। এর পরের প্রশ্ন বলেছে যে আদর্শ অ্যামমিটারের রোধ কত? 0। আদর্শ অ্যামমিটারের রোধ হচ্ছে 0। তারপরে বৈদ্যুতিক মোটর কোন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি। তারপরে প্রশ্ন বলেছে যে আধান, সময় ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কিউ ইজ ইকুয়াল টু আইটি। এটা হচ্ছে আধান এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে আধান, এটা তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে সময়, ঠিক আছে? তারপরে বলেছে যে কোনো পরমাণুর ভর ত্রুটি যদি কি হয়, ডেল্টা এম হয়, তাহলে প্রশ্নটা আমি বলে দিচ্ছি, এই যে কোনো পরমাণুর ভর ত্রুটি ডেল্টা এম হলে পরমাণুটার নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত এমইভি হবে?
মনে রাখবে বন্ধন শক্তি হবে ডেল্টা এম ইন্টু 931.5 এমইভি, মানে যেটা হবে তার সাথে 931.5 এমইভি আমি কী করবো, গুণ করে দেব, তাহলেই আমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন কি বলেছে, বোঝা গেল? আরেকটা প্রশ্ন বলেছে যে 1 AMU কত এমইভি শক্তির সমান। এই যে 1 AMU এটা কিন্তু 931.5 এমইভি শক্তিরই সমান। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে, নেসলার বিকারক আমরা জানি। তারপরে একটা চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মৌল হচ্ছে সালফার, অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয়। আর এখানে বলেছে ক্রায়োলাইট, ক্রায়োলাইটটা কি অ্যাকচুয়ালি, ক্রায়োলাইট যেটা রয়েছে আর অ্যামোনিয়া, অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হচ্ছে নাইট্রোজেন, আর ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তারপরে একটা হ্যালোজেন মৌলের নাম লেখো যেটা হচ্ছে তেজস্ক্রিয়, অ্যাস্টাটিন বা এটি। হলো 13, শীতলীকরণের কাজে তরল অ্যামোনিয়া কেন ব্যবহৃত হয়। শীতলীকরণের কাজে, জিনিসটা দেখো, শীতলীকরণের কাজে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয়, এর কারণটা হচ্ছে তরল অ্যামোনিয়া যেটা রয়েছে সেই তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপটা অনেক বেশি, বাষ্পীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ অনেক বেশি। বাষ্পীভবনের লিনতাপ যেহেতু অনেক বেশি, তাই সে যখন বাষ্পীভূত হতে চায় তখন সে তার আশপাশের যে অঞ্চল, সেই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে তাপ কিন্তু কি করে নিয়ে নেয়, এবং সেই অঞ্চলটা যেখানে সে থাকে, সে তরল অ্যামোনিয়াটা, সেই জায়গাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়, কারণ সেখানে তাপটা অনেক কমে যায়। সেই কারণে শীতলীকরণের জন্য কিন্তু বা হিমায়ক হিসাবে বা কোল্ড স্টোরেজ বা শীত মানে কোল্ড স্টোরেজ যে এরিয়া বা কোল্ড স্টোরেজের ক্ষেত্রে কিন্তু এই তরল অ্যামোনিয়াটা ব্যবহার করা হয়। তার মূল কারণ হচ্ছে বাষ্পীভবনের লিনতাপটা অনেক বেশি, যখন সে বাষ্পীভূত হতে যায় তখন সে যে অঞ্চলে থাকে, যে অংশে থাকে, সেই অংশটা থেকে প্রচুর পরিমাণে লিনতাপ কিন্তু নিয়ে নেয়, এবং সেই অঞ্চলটা বা সেই অংশটা কিন্তু ঠান্ডা হয়ে পড়ে। এই কারণে কিন্তু শীতলীকরণের কাজে বা হিমায়ক রূপে কি ব্যবহার করা হয়, তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এরপরে H2S গ্যাসকে NaOH দিয়ে সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণে চালনা করলে যেটা হয় তার যৌগের সংকেতটা বলেছে। দেখে নাও তোমাদের বইয়ের প্রশ্ন ডাইরেক্ট। এই যে নাইট্রোক্লোরাইডের সঙ্গে কার বিক্রিয়া, H2S গ্যাস, একে যদি আমি নাইট্রোক্লোরাইডের সঙ্গে জলীয় দ্রবণ চালনা করা হয় তাহলে দ্রবণটা বেগুনি বর্ণ ধারণ করে। অনেক সময় প্রশ্নে বলে যে দ্রবণটা কি বর্ণ ধারণ করে, সেই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা হয়, মেলিনের বিক্রিয়া বলা হয়। তার মাধ্যমে হাইড্রোজেন সালফাইড শনাক্ত করা হয়, আর বেগুনি বর্ণের যে যৌগটা তার সংকেত হচ্ছে এইটা। এই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এটা একটু বড় সাইজের আছে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্ন, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন কঠিন পদার্থটির কি লেখো, সংকেত লেখো। এটাও তোমাদের ডাইরেক্ট পরীক্ষার মানে বইয়ের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমি। এই যে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া বলেছে যে উত্তপ্ত সোডিয়ামের সাথে যদি শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে মোমের মতো সাদা কঠিন পদার্থ সোডামাইড উৎপন্ন হয়, তার সংকেতটা হচ্ছে NaNH2, সোডামাইড এটাকে বলা হচ্ছে। আর তার সাথে অনেক সময় তোমাকে বলতে পারে যে উৎপন্ন করার সময় সোডামাইডের সঙ্গে কোন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখান থেকে দুটো প্রশ্নই কিন্তু আসতে পারে। ঠিক আছে, বা তোমাকে বলতে পারে যে সোডামাইড যেটা রয়েছে তার বা যে উৎপন্ন হয় পদার্থটা, সেই পদার্থটার প্রকৃতি কেমন, সেটা হচ্ছে সাদা মোমের মতো কঠিন পদার্থ। ঠিক আছে, এখান থেকে যেহেতু সিঙ্গেল একটা প্রশ্ন না একাধিক প্রশ্ন আসতে পারে, তার জন্য আমি পুরো জায়গাটাই তুলে নিয়েছি যাতে তোমাদের অন্যান্য প্রশ্নগুলো ওখানে আলোচনাটা করা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়, ক্যাথোডে H2 পাওয়া যায়, হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। অ্যানোড মাঠে উপস্থিত দুটো ধাতুর নাম কি, প্ল্যাটিনাম, সোনা, রূপো। ঠিক আছে, পিতলে কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে, কপারের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে,
এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে ওই জায়গাটা থেকে, তাই ওই ছকটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা, এখান থেকে প্রচুর প্রশ্ন ইম্পর্টেন্ট আসতে পারে। এখানে বলে দিয়েছে পিতল, এখানে কার পরিমাণটা বেশি, কপারের পরিমাণটা বেশি। তো তোমাকে পিতল না বলে বলতে পারে যে ডুরালুমিনে কার পরিমাণ বেশি থাকে, বলা যেতে পারে যে ইনভারে কার পরিমাণ তুলনামূলক কম থাকে, যেমন তেমন প্রশ্ন আসতে পারে। তাই এটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কি কপার। পরবর্তী প্রশ্ন, এটা হয়ে গেছে, অ্যানোডার্ম হয়ে গেছে, পিতল হয়ে গেছে। বলছে যে মিথেনে এইচসিএইচ বন্ধন কোণের মান কত, কার্বন এই কোণের মান কত, এটা তো হাইড্রোজেন 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 হাইড্রোজেন, 109°28'। ঠিক আছে, এরপরে গ্যাসীয় ইথাইল মারক্যাপটান যৌগটির সংকেত লেখো। গ্যাসীয় ইথাইল মারক্যাপটান, এই যৌগটার সংকেত মনে রাখতে হবে এটা। ঠিক আছে, এই প্রশ্নটা একটু অন্যরকম, যেটা আমাদের একটু মনে রাখতে হবে। এই যে ইথাইল মারক্যাপটান, এটা হচ্ছে ইথাইল মারক্যাপটান, এটা লিখতে পারি বা এটাও লিখতে পারি। এটা ইথাইল, ইথাইল বুঝতেই পারছো, CH3CH2, তার সাথে এই SH যেটা যুক্ত আছে এটা। এখানকার কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা একটা এখান থেকে মনে রাখবো। গন্ধটা কেমন হয়, খুবই তীব্র হয়, অপ্রীতিকর, প্রায় রসুনের মতো। এই ইথাইল মারক্যাপটান কিন্তু অনেক সময় যে প্রাকৃতিক গ্যাসগুলো আমরা ব্যবহার করে থাকি, মানে প্রাকৃতিক গ্যাস মানে বলতে পারো এলপিজি, যেগুলো আমরা ব্যবহার করে থাকি, তো সেই এলপিজি গ্যাস কোনো সময় যদি লিক হয় তো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, তো স্মেল বুঝতে পারবো না। তো যেহেতু তেমন কোনো স্মেল থাকে না, তো সেই স্মেলটা যেন আমরা বুঝতে পারি, তার জন্য তার ভেতরে কিন্তু এই ইথাইল মারক্যাপটান যুক্ত করা হয়, যাতে আমি বুঝতে পারি যে গ্যাস যদি কোথাও লিক হয় সেটা যেন আমার নাকে এসে আমি বুঝতে পারি গ্যাসটা লিক হচ্ছে। কারণ গ্যাস যদি লিক হয় আর আমি যদি বুঝতে না পারি, তাহলে যখন তখন যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। ঠিক আছে, এই যে প্রধান ব্যবহার, প্রাকৃতিক গ্যাস বা এলপিজি, সিএনজি এবং অন্যান্য গন্ধহীন জ্বালানি গ্যাসে যোগ করা হয়। কেন যোগ করা হয়, যাতে গ্যাসে গন্ধের মাধ্যমে লিকেজ শনাক্ত করা সম্ভব হয়। গঠন কেমন, ইথাইল গ্রুপ থাকে, আমরা দেখতে পাচ্ছি, তার সাথে একটা কি গ্রুপ, এই যে এসএইচ গ্রুপটা, এই গ্রুপটার নাম হচ্ছে থিওল গ্রুপ, মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ইথাইল মারক্যাপটান। আজকে আমাদের যে এবিটি পেজ 407 পেজ, এই এবিটি 407টা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তোমরা এই পেজটা খুব ভালো করে প্র্যাকটিস করো, নেক্সট পেজের জন্য ওয়েট করো। আমরা আবার এই প্ল্যাটফর্মেই নেক্সট পেজ নিয়ে আসবো। অবশ্যই ততদিন যে পেজগুলো আমরা করেছি ভালো করে পড়াশোনা করো এবং সেই পেজগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, কারণ সময় খুব একটা বেশি নেই, যত তাদের প্র্যাকটিস করে তোমরা আয়ত্তে আনবে জিনিসগুলো, তোমাদের সেই নাম্বার পাওয়ার জন্য সেগুলো কিন্তু তত বেশি সুবিধা তোমাদেরকে দেবে। তাই এই যে পেজগুলো আমাদের করা হয়েছে আমাদের চ্যানেলে, সেগুলো সব ভালো করে প্র্যাকটিস করো। আর নেক্সট পেজের যে আপডেট তা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে রাখো সবাইকে, যাতে নেক্সট যেই না আমাদের পেজ আসবে তোমার কাছে যেন সকলের আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে এগুলো আপাতত আমরা প্র্যাকটিস করব এবং নেক্সট যে পেজ আমরা আসবো তার জন্য অবশ্যই আমরা এই প্ল্যাটফর্মে, এই অনলাইন প্ল্যাটফর্মের দিকে চোখ রাখবো। আজকের মতো এত দূরই, থ্যাংক ইউ।